স্বাগতিক জার্মানি প্রথম রাউন্ডের খেলা শেষ করে ফেলেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। প্রথম দুটি ম্যাচ তারা বেশ দুর্দান্ত খেলেছিল, দাপট দেখিয়ে খেলেছে, কিন্তু থার্ড ম্যাচে এসে একটু সমস্যা দেখা দিয়েছে। তারা ম্যাচটা জিততে পারেনি। তারা ম্যাচটা সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে এবং এই ড্র করা ম্যাচের মধ্য দিয়ে জার্মানির একটু সমস্যা, একটু দুর্বলতা কিন্তু আমরা দেখতে পেরেছি, যেটা কিনা হয়তোবা নকআউট স্টেজে অপেক্ষাকৃত শক্তিশালী কোনো দল জার্মানিকে খুব সম্ভবত হয়তোবা এক্সপ্লয়েটও করতে পারে। কি সেই দুর্বলতাটা, কি সেই সমস্যাটা, আজকে সেটা ডিসকাস করার জন্য চলে এসেছি। দেখে নেওয়া যাক। সো গ্রুপ স্টেজে এর মধ্যে জার্মানি 3টা ম্যাচ খেলে ফেলেছে। আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে জার্মানি কিভাবে খেলছে। জার্মানি ইজ বেসিক্যালি সেটিং আপ ইন আ 4-2-3-1 ফরমেশন। এভাবে যে জিনিসটা আমরা টুর্নামেন্টের শুরু থেকেই অনুমান করেছিলাম সেটাই হচ্ছে যে গোল পোস্টের নিচে থাকছেন ম্যানুয়েল নয়ার এবং দুইজন ফুলব্যাক থাকছেন, ডান দিকে থাকছেন ইয়োসুয়া কিমিখ এবং বাম দিকে থাকছেন ম্যাক্সিমিলিয়ান মিটলস্ট্যাট, এবং মাঝখানের দুজন সেন্টার ব্যাকের জায়গাতে ডান দিকে অ্যাজ আ রাইট সেন্টার ব্যাক খেলছেন আন্তোনিও রুডিগার, বাম দিকে থাকছেন বায়ার লেভারকুসেনের জোনাথন তা, এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডার, একজন টনি ক্রুসের ক্ষমতা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই, এবং ক্রুসের পাশে ডিফেন্সিভ সলিডিটি দেওয়ার জন্য রাখা হয়েছে বায়ার লেভারকুসেনের রবার্ট আন্দ্রিককে। ইন্টারেস্টিং ব্যাপারটা হয় সামনে সামনে যে চারজন আছে, চারজনের মধ্যে দুজনকে দেওয়া হয়েছে দুই উইংয়ের দায়িত্ব। বাম দিকে থাকেন সাধারণত ফ্লোরিয়ান ওয়েটস এবং ডান দিকে থাকেন জামাল মুজিয়ালা, এবং মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্বটা দেওয়া হয়েছে এলকাই গুন্দোয়ানকে, এবং একক স্ট্রাইকার হয়ে খেলেন কাই হ্যাভার্টস যখন তেমন সফল হন না ম্যাচের শেষ দিকে, তখন কাই হ্যাভার্টসের জায়গায় নিকলাস ফলক্রুককে নামানো হয়। মোটামুটি জার্মানি কাগজে কলমে এই শেপেই খেলা শুরু করে থাকে। খেলা যখন শুরু হয়, জার্মানির পায়ে যখন বল থাকে, জার্মানি যখন আক্রমণে যায়, তখন যে জিনিসটা হয়, কিমিক এবং মিটলস্ট্যাট দুজনই সামনে চলে যান। সামনে চলে গিয়ে যে ব্যাপারটা হয় যে রুডিগার একটু ডান দিকে চলে আসেন, টাহ একটু মাঝখানে চলে আসেন, এবং এই জায়গাটা টনি ক্রুজকে দিয়ে দেন। টনি ক্রুজ যখন মানে কোন কাজটা করেন, টনি ক্রুজ এই জায়গা থেকে, তার যেহেতু পাসিং রেঞ্জ দুর্দান্ত, তিনি এই সব হাফ স্পেসে বল পাঠানোর চেষ্টা করেন। সো সরাসরি কখনো কখনো দেখা যায় যে ক্রুসের পা থেকে বল ওয়েটস এবং গুন্ডোগানের মাঝখানের এই জায়গাগুলোতে চলে যাচ্ছে, বা গুন্ডোগান এবং মুসিয়ালার মাঝখানের এই জায়গাগুলোতে চলে যাচ্ছে। হ্যাঁ, সো বেসিক্যালি জার্মানির ব্যাপারটা যেটা হয় যে এই যে দুইজন উইঙ্গার রয়েছে, তারা কিন্তু টেকনিক্যালি উইঙ্গার নয়, তারা দুজনই টেকনিক্যালি নাম্বার 10, অর্থাৎ তারা প্রথাগত উইঙ্গারের মতো সাইড লাইন স্ট্রেচ করে একদম সাইড লাইন বরাবর খেলেন না। তারা অনেকটা ডাবল নাম্বার 10-এর মতো বক্সের সামনে ঘোরাঘুরি করতে থাকেন, অনেক ন্যারো খেলেন, গুন্ডোগানের আশেপাশে শর্ট পাসিং কম্বিনেশনের মাধ্যমে খেলেন, আবার কখনো কখনো হ্যাভার্টসও পেছনে চলে আসেন, ফলে তাদের এই চারজনের মধ্যে একটা ছোট ছোট পাসিং কম্বিনেশন গড়ে ওঠে। সো ওয়েটস এবং মুসিয়ালার কাছ থেকে আপনি যদি সেই রকম একদম সাইড লাইন বরাবর গেম এক্সপেক্ট করে থাকেন, যে কাজটা ভিনিসিয়াস জুনিয়র করেন বা বার্সেলোনার হয়ে রাফিনিয়া করেন, ওই কাজটা আপনারা পাবেন না। তাদের এইটা একটা খুবই ইন্টারেস্টিং অ্যাটাকিং ডায়নামিক্স, এবং এই অ্যাটাকিং ডায়নামিক্সের মাধ্যমে কিন্তু জার্মানি এই 3টা ম্যাচে বেশ সফলতা অর্জন করেছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ওয়েটস এবং মুসিয়ালা যেহেতু মাঝখানে ন্যারো খেলছেন, তাহলে এই সাইড লাইনে অ্যাটাকিং উইডথ কে মেনটেন করছেন। এইখানেই আসে দুইজন ফুল ব্যাকের বিষয়, একজন আসে জোসুয়া কিমিক এবং আরেকজন আসেন ম্যাক্সিমিলিয়ান মিটলস্ট্যাট। স্পেশালি মিটলস্ট্যাট ওয়েটস যখন মাঝখানে চলে আসেন, যখন ন্যারো খেলেন, যখন ভিতরে ইনভার্ট করেন, তখন এই সাইডের জায়গাগুলো ম্যাক্সিমিলিয়ান মিটলস্ট্যাট কভার করে থাকেন, এবং একই কাজ মিডলস্ট্যাটের মতো অত বেশি না হলেও মোটামুটি কভার করেন ইয়োসুয়া কিমিক। উনি আবার আন্দ্রিকের পাশাপাশি সিউডো মিডফিল্ডার হয়েও মাঝখান থেকেও কখনো কখনো গেম ডিকটেট করেন। সো তিনি এবং ম্যাক্সিমিলিয়ান মিডলস্ট্যাট দুজনকেই কখনো কখনো দেখা যায় যে এইভাবে সাইড লাইন বরাবর একদম সামনে চলে গিয়েছেন এবং ক্রস দিচ্ছেন, ফলে অ্যাটাকিং থার্ডে জার্মানির পায়ে যখন বল থাকে আক্রমণের ক্ষেত্রে, জার্মানির ফরমেশনটা হয় অনেকটা এরকম, যে 3-1-6। দেখেন, 3জন ডিফেন্ডার, একজন মিডফিল্ডার, অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার রবার্ট আন্দ্রিক থাকেন এখানে, এবং সামনে বাকি 6জনই চলে যান।
এখন প্রশ্ন হলো, জার্মানি তো এইভাবে দুর্দান্ত খেলছে, কিন্তু জার্মানি যখন অপেক্ষাকৃত শক্তিশালী দলের এগেনস্টে খেলবে, তখন জার্মানির কি সমস্যা হতে পারে? সেই সমস্যাটা এক্সপ্লেন করার জন্য মূলত আজকের এই ভিডিও। জার্মানির মেইনলি যে সমস্যাটা হতে পারে সেটা হলো গিয়ে জার্মানির এই যে ডিফেন্সিভ লাইনটা, মেইন যে ডিফেন্সিভ লাইনটা ছিল, ক্রুসকে আমি সামনে তার মিডফিল্ডের জায়গাটা দিয়ে দিলাম এবং ডিফেন্ডারদেরকে পিছনে নামিয়ে আসলাম, ম্যাক্সিমিলিয়ান মিডলস্টাড এবং জোসুয়া কিমিক। এই যে 4 জনের যে একটা ডিফেন্সিভ লাইন, এই ডিফেন্সিভ লাইনের কেউই অতটা স্পিডি নন। ফলে যে জিনিসটা হয়, মিডলস্টাড এবং কিমিক যখন সামনে চলে যান, তাদের পেছনে যদি কোনো স্পিডি উইঙ্গার যদি থাকে, তাহলে তাদের ট্র্যাক ব্যাক করতে অনেক সমস্যা হয়, বা অনেক সময় দেখা যায় যে তারা হয়তো বা ঠিকঠাক মতো ট্র্যাক ব্যাক করতে পারে না। সুইজারল্যান্ডের এগেনস্টে গত রাতের ম্যাচটাতে আমরা যেরকম দেখেছিলাম, সুইজারল্যান্ডের হয়ে গোলটা কে করেছিলেন? গোলটা করেছিলেন অ্যাজ একজন ভেরি স্পিডি উইঙ্গার এনদয়ে। এনদয়ে কোন কাজটা করেছিলেন? ওই কাজটাই কিন্তু জার্মানির দুর্বলতাটাকে একটু এক্সপোজ করে দিয়েছে। কিভাবে এক্সপোজ করে দিয়েছে? যে এনদয়ে এই পজিশনে খেলেন, যেই পজিশনটা ম্যাক্সিমিলিয়ান মিডলস্টাড ছেড়ে উপরে উঠে চলে এসেছেন, ওই জায়গাটাকে এক্সপ্লয়েট করেছেন এনডয়। এখন জার্মানির পায়ে যখন বল থাকে, তখন টনি ক্রুস এই জায়গাটাতে নেমে আসেন। টনি ক্রুসের পায়ে যখন বল থাকে, তখন ক্রুসের আক্রমণ করার সক্ষমতা সম্বন্ধে এবং পাস দেওয়ার সক্ষমতা সম্বন্ধে, গেম ডিকটেট করার সক্ষমতা সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রুসের পায়ে যখন বল থাকে না, জার্মানি যখন বল মাঝ মাঠে হারিয়ে ফেলে বা প্রেসিংয়ের কারণে বল যখন হারিয়ে ফেলে, তখন জার্মানির সেট আপটা যখন এরকম 3-1-6 থাকে, তখন ক্রুস কতটুকু ডিফেন্ডিং করতে পারেন, এই জোনগুলো ক্রুস কতটুকু ভালোভাবে ডিফেন্ডিং করতে পারেন, এইটা অনেক বড় একটা প্রশ্ন। বিকজ মিডলস্টার যেহেতু সামনে চলে যাচ্ছেন, সেহেতু এই জায়গাটাকে ক্রুসকে কভার করতে হচ্ছে, এবং ক্রুস যেন ঠিকঠাক মতো কভার করতে পারেন, এই জন্য জোনাথান টাহ তাকে সাহায্য করছেন। এখন ব্যাপারটা হলো, ক্রুসের বয়স হয়ে গিয়েছে, ক্রুস অত ভালো মতো এই ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করতে পারে না, তার পক্ষে ওই ডিফেন্স করার সক্ষমতাও কিন্তু নেই। সো সে স্পেনের এগেনস্টে যদি জার্মানির খেলা হয়, লামিন ইয়ামালের মতো মানে ফাস্ট একটা উইঙ্গার যদি এই জায়গাতে খেলার সুযোগ পান, বা ইংল্যান্ডের বুকায়ো সাকার মতো কোনো একজন ফাস্ট উইঙ্গার যদি এখানে খেলার সুযোগ পান, তাহলে কিন্তু ক্রুসের অনেক বড় সমস্যা হয়ে যাবে এই স্পেসগুলো ডিফেন্ড করার ক্ষেত্রে। এবং আপনি বলতে পারেন যে না, ক্রুসের পেছনে তো জোনাথন টাহও তো মানে রয়েছেন, সো তিনি তো সাহায্য করতে পারেন। হ্যাঁ, টাহ সাহায্য করতে পারেন, কিন্তু টাহের সমস্যাটা হলো বায়ার লেভারকুসনে জোনাথন তাহ 3-ম্যান ব্যাকলাইনে খেলে খেলে অভ্যস্ত। জার্মানিতে এসে তাকে 2জন সেন্টার ব্যাকের সঙ্গে খেলতে হচ্ছে, অর্থাৎ একজন সেন্টার ব্যাক পার্টনার নিয়ে খেলতে হচ্ছে। বায়ার লেভারকুসনে উনি 2জন সেন্টার ব্যাক পার্টনার নিয়ে খেলতে পারতেন, ফলে তিনি 2জন সেন্টার ব্যাকের ব্যাকআপটা পেতেন। এখানে খালি তিনি অ্যান্তোনিও রুডিগারের ব্যাকআপটা পাচ্ছেন। সো জোনাথন টা যখন এই বিপদ সামলাতে চলে যাবেন, তখন তাকে সামলানোর জন্য কিন্তু এখানে 2জন সেন্টার ব্যাক থাকবে না, উল্টো রুডিগারকে তখন ব্যস্ত থাকতে হবে কিমিক যে জায়গাটা ফেলে চলে গিয়েছেন সেই জায়গাটা সামলানোর জন্য। সো জোনাথন টাও কিন্তু 4-ম্যান ব্যাকলাইনে অত বেশি স্বচ্ছন্দ নন, যেটা কিনা আমরা গতকালকের ম্যাচে দেখেছি সুইজারল্যান্ডের এগেনস্টে। জোনাথন টাকে খুব সম্ভবত 55 বা 60 মিনিটের মধ্যে কিন্তু উঠায় নেওয়া হয়েছিল। সো এই জোনগুলোতে ক্রুজ যখন নিচে নামবেন, তখন তার পেছনে যদি লামিন ইয়ামাল বা বুকায়ো সাকা বা ওরকম কোনো ফাস্ট একজন উইঙ্গার যদি চলে আসেন, তাহলে জার্মানির বেশ ভালো ধরনের একটা সমস্যা হবে। এবং এই সমস্যাটা জার্মানি কত ভালোভাবে ট্যাকল দিতে পারে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে জার্মানি এই ইউরোতে আদৌ জিততে পারবে কিনা বা সফল হতে পারবে কিনা।